2026-27 rang bishini bidanshabani budget ଅଧିবেশন সালবারনি সাল 3 মার্চ তানি চিচার সালমারি স্রাং সাল সংমং ফিরক মুগ MLA রামু দাস সংমং তিসাকা বিধানসভাব হাস্তে রংতাং বেদগ গ্রাজুয়েট টিচাरनि बुकचा आचुक थाई बुसुक जरा सुपुं जाखा MLA रामु दासनि असुंमंगनो लगिरिबुइ MLA सुदीप्राय बर्मन ब असुंमंगनो तिसाका तै बरगनि असुंमंगनो कक फिरक मुगका हास्तिनि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा শিক্ষিত এবং রেট করা যুবক আছে তারা প্রতিদিন আশা ভালো থাকে যে কখন সরকার নিয়োগ করবে এবং আমাদের কাছে তারা তখন আমরা এলাকায় আসলে আমার বিষয়টা এখানে সরকার এই যে এত সময় লেগেছে 700 মানে মাত্র 2000 করে মাত্র 700 তো 2000 নিয়োগ করতে সরকার মানে এত কেন হচ্ছে না 2000 700 নিয়োগ করলে তো আরো প্রায় 1300 থাকবে নিয়োগ কেন হচ্ছে না তো নিয়োগ যাতে ওটা সময় হয় যাতে যুবকরা আমাদের সুযোগ কোথায় যাবে তারা যথা সময় যাতে নিয়োগটা করা হয় সেই বিষয়ে সরকার যাতে দেখে এটা আমার কত বছর ধরে ক্লাস 9 10 এ এই যে 2176টি শূন্য বলছে লাস্ট এই এসপিজিটি নিয়োগ করে হয়েছিল এক এবং দেখা যাচ্ছে 14 ফেব্রুয়ারি 2026 এর পরীক্ষা হয়েছে বহু বছর পরে লাস্ট টাইম জানতে চাই তো এগুলো রেজাল্ট বের করে কবে নাগাদ তাদেরকে ছাত্রছাত্রীদের স্বার্থে তাদেরকে নিয়োগ করতে দেওয়া হবে এবং নিয়োগ করতে দেবে সেটা কি রেগুলার বেসিসে নাকি ফিক্সড পে as per the high court order which is being the Supreme Court now whether they will be appointed as regular teacher or fixed teachers. Start question 168 প্রশ্ন এক রাজ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তরে মোট কত সংখ্যক গ্রাজুয়েট টিচার শূন্য পদ রয়েছে ফর ক্লাস 9 রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরে মোট 2176টি গ্রাজুয়েট টিচার শূন্য পদ রয়েছে প্রশ্ন 2 উক্ত শূন্য পদগুলো পূরণ করার জন্য পর্যাপ্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেছে উত্তর 2 বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে 700টি স্নাতক শিক্ষকের গ্রাজুয়েট টিচার শূন্য পদ পূরণের জন্য অর্থ দপ্তরের অনুমোদন মূলে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টিআরবিডি রেকর্ড প্রস্তাব পাঠানো হয়েছে যথারীতি 700টি পদের জন্য টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা স্নাতক শিক্ষক গ্রাজুয়েট টিচার্স নিয়োগের পরীক্ষা সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার 14 ফেব্রুয়ারি 2024 তারিখে গ্রহণ করেছে অতি শীঘ্রই শূন্য পদগুলো পূরণ করা হবে বলে আশা করি এবং তারপরে 2016 সাল থেকে বিদ্যালয় উচ্চশিক্ষা অধিকারের অধীনে এই যে স্নাতক শিক্ষক গ্রাজুয়েট টিচার ক্লাস 9 10 এই যে শূন্য পদগুলো অর্থ দপ্তরের কখনো কিন্তু অনুমোদিত এবং ধাপে ধাপে এই এসটিজিটির মাধ্যমে সিদ্ধান্ত এখানে যে প্রশ্নগুলো আমি 2022 সালে যেটা বলা হয়েছে শিক্ষা দপ্তরের মধ্যশিক্ষা অধিকারের অধীনে প্রকল্প ঠিকই বলেছেন মাননীয় বিধায়ক এসটি 172টি এসসি 29টি এবং অসংরক্ষিত 29টি এই যে স্নাতক শিক্ষকদের শূন্য পদ পূরণের জন্য অর্থ দপ্তরের যেটা বলেন কি আছে কি জ্ঞান করে আপনি কি বললেন যে কি জানি কি কোঅর্ডিনেশন আদান প্রদান তো এই আদান প্রদানের মধ্যে এই শূন্য পদ পূরণের জন্য টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের প্রস্তাব পাঠানো হয়েছে এবং সেখানে 100% যে রোস্টারের মাধ্যমে সেটা কিন্তু
পদের জন্য যে নিয়োগ পরীক্ষা সিলেকশন টেস্ট সেটাও কিন্তু করা হয়েছে। এরপর সংরক্ষিত আসন পদের সংখ্যা 20% বেশি হয়ে যাওয়ার কারণে ত্রিপুরা মাননীয় উচ্চ আদালত একটি মামলা এবং সেখানে স্নাতক শিক্ষকের নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করলেও দপ্তর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। মাননীয় উচ্চ আদালত উক্ত মামলা নিষ্পত্তি করে যে রায় প্রদান করেছেন তাতে নির্দেশ দিয়েছেন যে স্নাতক শিক্ষকের পদের মোট সংখ্যা পূরণের জন্য যে 50% উপরে যে কোনো রিজার্ভেশন 50% উপরে যেতে পারবে না এবং এটাকে মাননীয় আদালত বলেছেন যে কোনো অবস্থায় সেটাকে ক্যারি ফরওয়ার্ড করা যাবে। এই রায়ের কারণে এসসি এসসি আছে সবাই জানে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকার এই নোটিফিকেশন এই কারণে কিন্তু সেই চাকরিটা দেওয়া যায়। আর মাননীয় বিধায়ক সুদীপ রায় যেটা বললেন এইসব কারণে ওদেরকে 22-23-এর জন্য করা হয়নি। লাস্ট যে দেওয়া হয়েছে আমি বলছি আপনাকে 18-19-এ 869 জন দেওয়া হয়েছে, 2019-20-এ 444, 2020-21-এ জানেন যে কোভিডের মহামারী তখন হয়নি এবং 2021 আমাদের 2022-23-এ 158 এর মধ্যে এইসব কারণে কিন্তু অনেক বিষয় কিন্তু আমরা কিন্তু তারপরে যখন ট্রাই করি এই ট্রাইয়ের মধ্যে এই যে সাবজুডিস হয়ে যাওয়া আমাদের মধ্যে দেওয়া সম্ভব এই হচ্ছে বিষয়। কি করবো করার এখানে তো আমরা যেহেতু 50%-এর উপরে দিতে পারবো না, আবার বলেছে যে এই করবার ভেরি সেন্সিটিভ ইস্যু, সেই জায়গায় বাধ্য হয়ে আমরা। আর যদি আপনার ওই বিষয়টা আপনি বলেন তাহলে আমি এখানে ফিক্সড যে বিষয়টা আপনি বলেছেন আমার মনে হয় সবার জানা দরকার। ত্রিপুরায় যে ফিক্সড ভিত্তিক যে নিয়োগ নীতির সূচনা হয় পূর্বতন লেফট ফ্রন্ট গভর্নমেন্টের সময় 2001 সালে প্রথমবারের মতো সরকারি পরিষেবা নিয়োগের ক্ষেত্রে একটি পৃথক বেতন কাঠামো চালু করে। পরবর্তীতে 2007 সালে জারি করা হয় সরকারি নির্দেশনার মাধ্যমে এটাকে আরো বেশি করে বিস্তৃত করে এবং বিভিন্ন বিভাগ এই নীতির আওতায় বিপুল সংখ্যক কর্মচারী যাতে দিতে পারে তার জন্য একদম চাপ যাতে একবারে না আসে তার জন্য এই ফিক্সড ভিত্তিটা ওনাদের সময় কিন্তু স্টার্ট হয়েছে। এখন ওনারা বলছেন যে এসএলপি কেন উঠে না, তখন তো আপনারা এই কারণে ফিক্সড করেছেন। এখানে পলিসি কিন্তু করেছে তো গভর্নমেন্টের না এটা ডাবলিং কিন্তু আর ডাবল কোড না, ডাবল ইমপ্লিমেন্ট ঠিক আছে। আপনারা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা এগুলি সমস্ত করবেন, এটা বড় করছেন না। আপনি একটা কথা আপনি বলছেন বলেন যে যতগুলো আমাদের সমস্যা ঠিক আছে সৃষ্টি করেছেন এবং যতগুলো কেস আজকে আমাদের সমস্যা সম্মুখীন হয়েছি হাইকোর্টে ও সুপ্রিম কোর্টে দ্যাট হ্যাড বিন ক্রিয়েটেড বাই ডিউরিং ইউ যেগুলো সমস্যা আপনি ডিআইসি করুন, আপনি জুরবিল করুন, আপনি সর্বশিক্ষা উৎসব আপনাদের সব ইনক্লুড হয়েছে এবং বুঝতে হবে প্রতিশ্রুতি তো আপনারাই দিয়েছেন। আরে প্রতিশ্রুতি আপনার প্রতিশ্রুতি কি দেবো আমরা যে ইনক্লুড করছি সেই কথা বলছি এগুলো তো আইনের বিষয়। এখন যে বিষয়টা দাঁড়িয়েছে যে দীর্ঘ সময় ধরে বিপুল সংখ্যক নিয়োগ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে আমাদের সমাজে প্রশাসনিক কাঠামোর একটা বড় অংশ এই নিয়োগ ব্যবস্থার উপর নির্ভরশীল ছিল। ফলে এই নীতিকে সম্পূর্ণভাবে বাতিল করা বা হঠাৎ পরিবর্তন করা প্রশাসনিক ও আর্থিক দুই দিক থেকে একটা জটিল পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছে। কারণ আমাদের পক্ষে হচ্ছে আমাদের যে রেভিনিউ আমাদের রেভিনিউ সম্পর্কে আপনি খুব ভালো করে জানেন যে নন ট্যাক্স এবং নেট ট্যাক্সেবল খুব সীমিত আয় আমাদের, সেটা আপনারা বুঝেছিলেন। কিন্তু তাহলে এই ফিক্সড পে বিষয়টা আপনারা তখন শুরু করেছেন, এটা এখন আমাদের সমস্যা হচ্ছে। কারণ তারপরে আমরা যদি বন্ধ করি তাহলে আবার না করলেও আমরা তো এর আগে আপনাদের অনেক আসার আগে আমি কোনদিন জীবনে আমিও নিজে শুনি ফিক্সড পে দিয়ে চাকরি 5 বছর পর। এখন এই যে ধারাবাহিকতা আপনারা রেখে
পরিমাণ সীমিত হয় রাজ্যের বাজেটের একটা বড় অংশ নির্ভরশীল আমাদের বাজেটের বড় একটা মাননীয় বিধায়ক মাননীয় বিধায়ক মাননীয় বিধায়ক বাবু তো লাইনের মুখে এটা আমাদের মাননীয় বিধায়ক সুবিধাও বুঝেছেন এর জন্য বলছেন যে এটা বলার কেন্দ্রীয় করে আমাদের আমরা যে ডিপেন্ড করি কেন্দ্রীয় করে উপর আমরা নির্ভর করতে হবে কেন্দ্রের অনুদান তাছাড়া ঋণ গ্রহণ আমাদের আবার ঋণেরও কিন্তু একটা ক্যাপিং আছে যে 3000 সামথিং এর উপর আপনি বেশি করে ঋণও নিতে পারেন এই অবস্থায় সরকারকে চালাতে হবে এখানে যে বিভিন্ন অর্থ কমিশন প্রতিবেদন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির এই আর্থিক সীমাবদ্ধতার বিষয়টি শুধু আমাদের এখানে নর্থ ইস্টার্ন সবাই কিন্তু এই প্রবলেম হচ্ছে মানে ছোট ছোট রাজ্যগুলো এখানে 10ম এবং 11তম অর্থ কমিশন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছিল যে রাজ্যগুলোর নন প্ল্যান রেভিনিউ এক্সপেন্ডিচার বিশেষত বেতন ও পেনশন বাবদ ব্যয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই ব্যয় নিয়ন্ত্রণে রাখার জন্য রাজ্যগুলোকে অলরেডি সতর্ক করেছে 12তম অর্থ কমিশনের সুপারিশ ওয়েস্ট পলিসি গ্রহণ করতে হবে যাতে বেতন ব্যয় রাজ্যের মোট রাজস্ব ব্যয়ের একটি নির্দিষ্ট সীমানার মধ্যে থাকে পরবর্তীতে 13তম এবং 14তম অর্থ কমিশনে রাজ্যগুলোর আর্থিক শৃঙ্খলা যে ফিনান্সিয়াল যে ডিসিপ্লিন তার জন্য রাজস্ব ঘাটতি কমানোর উপর গুরুত্ব আরোপ করেছে কাজে আমার রেভিনিউ এক্সপেন্ডিচার বাড়ালেও হবে না দাবি করা যায় আপনারাও বুঝেন যারা সরকার চালিয়েছেন কিন্তু আমাদের পক্ষে আমরা চাই যে ঠিক আছে গিয়ে একটু দিতেই হবে আমরা দিচ্ছি কিন্তু এর অর্থ এই না যে আমি সব দিয়ে দিলাম এরপরে কোনো কাজ হবে না এটা ব্যালেন্স করে চলতে হবে এখানে এই আর্থিক বাস্তবতার প্রেক্ষাপটে ত্রিপুরা সরকার কৃষি ভিত্তিক নিয়োগ ব্যবস্থা যেটা আপনারা চালিয়েছেন সেটাই আমরাও কিন্তু সেটা কন্টিনিউ করতে আমরা কনসিডার করেছি সেইভাবে আমরা চালিয়ে যাচ্ছি আমি জানি না ইন ফিউচারে ওইটা কন্টিনিউ আমরা দেখবো এটা নিয়ে কারণ এটা একটা প্রবলেম আমি বলতে কিন্তু আপনারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করে সেটা বলে পড়েছেন আমরা এখন করে সেটা বন্ধ করতে হবে ত্রিপুরা সরকারের মোট ব্যয় একটা বড় অংশ বেতন এবং পেনশনে কিন্তু চলে যায় তাছাড়া রাজ্যের মোট ব্যয় আপনারা শুনে মানে বিজয় আপনি জানেন নিশ্চয়ই রাজ্যের মোট ব্যয় 40% থেকে 56% বেতন এবং পেনশন বাবদে ব্যয় সুদ সামাজিক পেনশন ভর্তুকি ও ঋণ পরিশোধ যুক্ত করলে মোট কমিটেড এক্সপেন্ডিচার করতেই হবে আপনাকে প্রায় 50% থেকে 70% যদি আমি এটাকে মিন করি 61% আমাদের শুধু এই কাজে যায় কমিটেড এক্সপেন্ডিচার এরপরে বাইরে তারপরে আমরা অন্যান্য ডেভেলপমেন্টের ওয়ার্ক ইত্যাদি করতে হবে মাননীয় ত্রিপুরা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ 8 জানুয়ারি 2026 তারিখে ফিক্সড পে ভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রে ইকুয়াল পে ও ইকুয়াল ওয়ার্ক এটা বেতন স্কেল প্রদানের নির্দেশ দেন আমরা রাজ্য সরকার নীতিগত সিদ্ধান্তের উপর সরাসরি সেটা আমাদের পলিসি অথচ যেহেতু হাইকোর্ট থেকে দিয়েছে সেটা আমাদের উপর কিন্তু সেটা আমরা বাধ্য হয়েছে আমরা কিছু একটা করতে তো সেখানে আমরা কি করলাম আপনারা সবাই জানেন তখন মাননীয় হাইকোর্ট প্রায় সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হলো যদি এটা হয় হাইকোর্টের এই রায় যদি আমাদের করতে হয় তাহলে আমাদের এই যে সকল কর্মচারীরা যারা আছে তাদের নিয়মিত বেতন স্কেল প্রদান করতে হবে যদি নিয়মিত আমরা দিই তাহলে অতিরিক্ত প্রায় 4000 কোটি টাকা আমাদের তার মধ্যে আমরা কোথা থেকে আমরা পাবো সেটা এবার যে আমরা জানা তো দেয় না
কিন্তু করছি সবাই, একজন ব্যক্তিও 5 বছরের পরে কিন্তু আমরা সেটা রেগুলার তাদেরকে একজন বাদ। তো সেই কারণে আমরা এসএলপি আমরা সেটা করেছি, বিকজ অফ